তৃণমূল কংগ্রেসের এই জেলার বড় মাঝারি ছোট একটা নেতাকে দেখতে পেলাম না, তিনি বলছেন যে দুধের গাই তাদের দ্বারা, আর তার জন্যই আমাদের এখানে প্রতিবাদ মঞ্চ এবং ধর্ণা মঞ্চ আমরা এখানে বেঁধেছি, আর সেখান থেকে আমরা প্রতিবাদ করব। বোলপুর সাংগঠনিক জেলার আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছেন প্রত্যেক সদস্য, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি, গৌরিক অভিনন্দন জানাচ্ছি। আজ এই যে নারী ধর্ষণ কাণ্ডে পশ্চিমবঙ্গ 1 নম্বর স্থান অধিকার করেছে, কি সুন্দর একটি কথা। আপনারা এই পশ্চিমবঙ্গের থেকে কতটা গর্ববোধ করছেন? এই 15 বছর ধরে একটি দুর্বৃত্ত সরকার, সেই সরকারের অধীনে থেকে কতটা সুরক্ষিত অনুভব করছেন সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই প্রতিবাদ চলবে। মঞ্চের মধ্যে দিয়ে আমরা এক এক করে যারা বক্তব্য রাখবেন তাদের নাম আমি ঘোষণা করছি। সম্মানীয় শ্যামল ব্যানার্জি মশাই, জেলা সম্পাদক, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকে আমরা এই দুর্গাপুরে এসে উপস্থিত হয়েছি। যে মঞ্চ, সেই মঞ্চে আমরা জানি এই শিল্প শহর, এই দুর্গাপুর একটা সাংস্কৃতিক শহর। এই দুর্গাপুর পশ্চিমবঙ্গের কোনো শহর হিসাবে নাম তার নয়, সারা পৃথিবী তথা ভারতবর্ষ জুড়ে যে শহরের নাম আছে সেটা দুর্গাপুরকে এক কথায় সবাই চেনে। আর সব থেকে বলতে লজ্জা লাগছে, সেই দুর্গাপুরে আপনাদেরকে আসতে হচ্ছে একটা ধর্ণা মঞ্চে, ভারতীয় জনতা পার্টির সেই ধর্ণা মঞ্চ। কেন? যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য, সেই রাজ্যের এক বোন এখানে পড়াশোনা করতে এসে এখানে দুধের গাই, এখানে মমতা বেগমের তাদের দুধের গাই যারা ধর্ষিত হচ্ছে। এই লজ্জা কার বন্ধু? এই লজ্জা গোটা সারা বাঙালির লজ্জা। আমরা বাঙালি হিসাবে মাথা নত হয়ে যাচ্ছে। তাই আজকের এই মঞ্চ থেকে, মঞ্চে উপস্থিত আমি সবারই নাম নিচ্ছি না, যে বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে এই ধর্ণা মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির রাজ্য সম্পাদক, আমার সতীর্থ, পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক এবং এই দুর্গাপুরে মানুষের পাশে সর্বদাই যিনি থাকেন আমাদের সেই লক্ষণ ঘড়ি মহাশয়, আমার পূর্ববর্তী বক্তা বাঁকুড়া ছাদনার বিধায়ক এবং একজন হাই স্কুলের শিক্ষক সম্মানীয় সত্যদা, এখানে অনেক মায়েরা, দিদিরা, বোনেরা এসছেন। আমাদের বীরভূম বোলপুর জেলার পক্ষ থেকেও আজকে আমরা এই ধর্ণা মঞ্চ চালাবার জন্য আমরা এসেছি। বা এখানে পথ চলতি মানুষ, মাইক্রোফোনের কথা যারা শুনছেন, প্রত্যেককেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা ও আমার ব্যক্তিগত নমস্কার জানিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করছি। একই কথা, একটি বিষয় একটা। আমরা চিৎকার করছি, অনেক জায়গায় প্রোগ্রাম হচ্ছে, কিন্তু প্রোগ্রাম চিৎকার যাই হোক না কেন, বাংলার সরকারের মুখ্যমন্ত্রী অন্ধ ধৃতরাষ্ট্রের মতো বসে আছেন, আর মাঝে মাঝে পাগলামো করছেন, খ্যাপামি করছেন। আজকে আমাকে সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করলেন
নাকি পশ্চিমবাংলায় কয়েকটি ড্যাম ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে। তার মধ্যে আমাদের দামোদর ভ্যালি কর্পোরেশন ড্যাম, এটাকেও নাকি ভেঙে দিতে হবে তাই বলেছে। মানে মানুষ পাগলা হলে কি খায়, কি বলে, কোথায় কি করে কেউ জানে না। আমার মনে হয় 26 সালের নির্বাচন যত এগিয়ে আসবে আর দিদির পাগলামো তত বেশি শুরু হবে, আর বাংলার মানুষ ধেই ধেই করে নাচবে। আর কিছু তৃণমূলের আমার দিদির সদর ভাইয়েরা বালির টাকা বালি বিচে বিচে শেষ, গরুর পাচার করে কেষ্ট আমাদের জেল খাটলো, ওদের গরু নিয়েও খুব টানাটানি, পাথরের টাকা, কয়লার টাকা, রাস্তার টাকা। কালকে আপনারা টিভিতে দেখেছেন আমার বীরভূম জেলার এসপি দুজন অফিসারকে সাসপেন্ড করলেন। কারণ কি, নাকি রোডের তোলা তুলছিল। কাদের তোলা? না, যে ট্রাক অ্যাসোসিয়েশন আছে বীরভূমে, সেই ট্রাক অ্যাসোসিয়েশনের ট্রাক আটকিয়ে পার গাড়ি নাকি 70,000 টাকা নেবে পুলিশ জোর করে। কোথা থেকে দেবে? এক গাড়ি বালি, আমাদের বীরভূমের বালি বীরভূমে বিক্রি হচ্ছে 75 থেকে 80,000 টাকা, আর ওইটা বীরভূম পেরিয়ে মুর্শিদাবাদে বহরমপুর যেই যাচ্ছে তার দাম হচ্ছে 1,05,000 টাকা। অতএব এটা এক কথায় বলা যায় আমাদের তৃণমূলের বদান্যতায়, মুখ্যমন্ত্রীর দয়ায় আজকে আমাদের বালি সোনাতে রূপান্তরিত হয়েছে। আমি 2 বছর আগে বলেছিলাম আপনারা ব্যস্ত হবেন না, রেডিমেড পোশাক পরতে যেমন ভালোবাসি, রেডিমেড জিনিস কিনতে ভালোবাসি, আমার দিদির সরকার রেডিমেড বালিও বিক্রি করাবে আর আমরা কিনতে বাধ্য থাকব। এখন শুরু হয়ে গিয়েছে। আমার বাড়ি মৌরাক্ষী নদীর 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মধ্যে আমাকে যদি বালি কিনতে হয়, বলছে সিমেন্টের প্যাকেটে 1 প্যাকেট বালির দাম লাগবে 60 টাকা। তার মানে সিমেন্ট এখন প্যাকেটে বিক্রি, বালি প্যাকেটে বিক্রি শুরু হয়ে গেল। তো তার জন্য আগামী দিনে ইটও হয়তো দেখব কোনো দিন ওজনে বিক্রি হতে লেগেছে, গুনতিতে হবে না। তো এই দিন আনার জন্যে যিনি কারিগর তিনি হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জির কাছে যত আন্দোলন করি, যত যাই করি, আরজি করের অভয়া ডাক্তার বোনটি যখন ধর্ষিতা হলো, খুন হলো, তখন আমরা কি লক্ষ্য করলাম না, ওই বোনের পক্ষে সারা পশ্চিমবাংলার মায়েরা, বোনেরা, দাদারা, ভাইয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার জাস্টিস পাবে। কিন্তু আমরা কি দেখলাম, দিদি এখন যাই হোক আর তাই হোক, সরকার যেমন সুকৌশলে চালাচ্ছে, পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনকে আরও কৌশলে এমনভাবে তৈরি করেছে যে আমরা আগে জানতাম ছোটবেলা থেকে মাটির জিনিস তৈরি করে তাকে বলে কুমোর, লোহার ইস্পাতের জিনিস তৈরি করে তাকে বলে কামার, যে মায়েদের বাচ্চা হতো সেই বাচ্চা যে প্রসাব করাতো তাকে বলতো দাইমা, জুতো যে সেলাই করে তাকে বলে চর্মকার, মুচি। এখন বর্তমান যুগে আমরা জানতাম ছোটবেলা থেকে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ, কিন্তু বর্তমানে দিদির বদান্যতায়, দিদির দয়ায়, দিদির দৌলতে আজকে পুলিশ আজ আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে নেই। আজকে পুলিশ হয়ে গেছে দিদির। তৃণমূলের যে কোনো লোক যে কোনো ধরনের যদি অন্যায় করে, অপরাধ করে, তাকে কীভাবে মাটি চাপা দিতে হবে, ধামা চাপা দিতে হবে, কেসের মোড়কে ঘুরিয়ে দিতে হবে, তার জন্য এখন পশ্চিমবাংলার পুলিশ আর নাম না দেওয়াই ভালো। আমি বলবো যেমন মুচিরা জুতা পালিশ করে, এখন বর্তমানের পুলিশকে ওই রকম দিদির পুলিশ নয়, দিদির পালিশ বলা ভালো। যারা সকাল থেকে রাত পর্যন্ত দিদির চটিকে পালিশ করে যাচ্ছে তারও কারণ আছে। পুলিশ বন্ধুরা যারা চাকরি করে, সেই চাকরি করে যা বেতন পায়, আর এখানে যে দুর্গাপুরে তো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, শিল্প তালুক, অতএব এই শিল্প তালুক ওসি আইসি হওয়ার জন্য যে কত লাখ টাকা, কত কোটি টাকা দিয়ে আসছে আমার জানা নেই, কিন্তু এখানে ওই ওসি আইসি হওয়ার জন্যে তারা টাকা দিয়ে এখানে আসে। আর একদিনে, এক মাসে
যদি ধরে নিলাম 1 লাখ টাকা বেতন পায়, এখানকার ওসি বা আইসি দুর্গাপুর থানায় যারা আছে পার ডে তারা 5 লাখ টাকা রোজগার করে। অতএব দিদির কথা শুনবে না দেখি দাদার কথা না ভাইয়ের কথা শুনবে। অতএব পুলিশ এখন টাকায় বিক্রি হয়ে গেছে, দিদি যা বলবে তাই করবে। আমাদের ভাবতে অবাক লাগে, আরজি করের বোনটির যখন নানা রকম কথা উঠছে সমাজে, বলছে না কই একটি সঞ্জয় না কি নাম ছিল তাকে বলির পাঁঠা করা হলো। কেন পাঁঠা করা হলো? না একজন বোনকে কয়েকজন মেনে ধর্ষণ করার পর হত্যা, খুন, আর যেখানে খুন করা হলো সেই রাতের মধ্যে আমরা দেখলাম সেই বাথরুম ভেঙে ইট বালি পাথর সরিয়ে পরিষ্কার করে দেওয়া হলো। দেখবেন কোনো জায়গায় যদি বিস্ফোরণ হয়, বোম ফেটে যায়, যে বাড়িতে বোম ফাটে সে হিন্দু মুসলমান যেই হোক না কেন, বোম ফাটার পর বারুদের গন্ধ যাতে না পায় সেই বুদ্ধিমতী যদি মা হয় সেই বাড়ির মেঝেতে কেরোসিন তেল ঢেলে দেয়, কিংবা দেখবেন কোনো সেন্ট ছড়িয়ে দেয়, মানে বারুদের গন্ধ যেন না পায়। সেই রকম আমার পশ্চিমবাংলার দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার পদলেহন করা পুলিশ দিদির কথাতে বলল যে বাংলায় এইরকম অনাচার, ব্যভিচার, অত্যাচার ভারতবর্ষের মধ্যে এই রাজ্যে যে হয় না, এটা প্রমাণ করার জন্য সব প্রমাণ লোপাট করতে হবে। কি দেখা গেল না সেই বাথরুম ঘরটাকেই ভেঙে মুছে পরিষ্কার করে দেওয়া হলো, মানে ওই মায়ের কেরোসিন তেল ঢেলে বারুদের গন্ধ বন্ধ করার মতো। আমরা কি দেখলাম না সেখানে দেখলাম যে ওই বোনের জাস্টিস চাইছে মানুষ, বিচার হবে, বিচারও করার জায়গা আছে। আমরা জানি একটা মানুষকে খুন করা একটা মানুষের পক্ষে সম্ভব নয়। একটা বোনকে ধর্ষণ করে একা খুন করে দিলে এটা নয়, তাহলে সেই ধর্ষণ কাণ্ডে, খুনের কাণ্ডে অনেকে জড়িত। অতএব অনেকে জড়িত যাতে না হয় তার জন্য কি সুন্দরভাবে পুলিশ বন্ধুরা ব্যবস্থা করলেন না, যত পেপার ছিল, যত কাগজপত্র, কেস কাবারি সব লোপাট করে দেওয়া হলো, কোনো প্রমাণ নেই। 4 দিন পরে সিবিআই এলো, সিবিআই তো প্রমাণ লোপাট, কাগজ নেই, পেপার নেই। দেখুন কোর্টে বিচার করে পুলিশের রিপোর্টের উপর ভিত্তি করে, কিন্তু সেই কালে পুলিশ বন্ধুরা কি করলো, সমস্ত প্রমাণ লোপাট করে দিল। একটাই কারণ যে দিদির রাজ্যে কোনো অন্যায় হয় না, দিদির রাজ্যে কোনো অশান্তি হয় না, এটা প্রমাণ করার জন্য তারা এই করলো। আমরা কি দেখলাম বন্ধু, আমার বাড়ি বীরভূম জেলা, আমি যদিও বোলপুর সাংগঠনিক জেলার বর্তমানে সভাপতি। বীরভূমের অনেক ঘটনা ঘটেছে। আপনাদের দুর্গাপুরে এই বোনটিকে যেদিন ধর্ষণ করে অত্যাচার করা হলো, পরের দিন আমরা বোলপুর জেলায় আমার 12টি থানা আছে, 12টি থানাতেই আমরা কিন্তু এই প্রোগ্রাম করেছি যাতে দুর্গাপুরের অপমান, দুর্গাপুরের মাটিকে যেভাবে কলুষিত করেছে, আমরা পাশের বীরভূম বোলপুর জেলা, আমরাতেও থানাতে পুলিশকে ডেপুটেশন দিয়ে আমরাও চাপ সৃষ্টি করেছি এই ধরনের কাজ মানব না, আর যে কাজ এই ধরনের করেছে তাকে ছেড়েও দেবো না। অতএব পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কিন্তু দেখুন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নাই। আমরা টিভিতে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে দেখতে পাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কাণ্ড আরজি করার মতো, নাকি বান্ধবীর ওই গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড তাকেই দায়ী করছে, একজন নাকি সে দোষী, বাকি সব মুক্ত। যদি দোষী নয় তাহলে গ্রেপ্তার করা হলো কেন 3 জনকে প্রথম দিনে, পরের দিন আরো 2 জনকে? কোন ভিত্তিতে, কার ভিত্তিতে, কিসের কারণে গ্রেপ্তার করা হলো? গ্রেপ্তার করা হয়েছে সঠিক কারণে, কিন্তু দিদির চাপ, দিদির ভাইদের চাপ। অতএব একজনকে বলির পাঁঠা করো, বাকিদের ছেড়ে দাও। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তারা পরিষ্কার ভাষায় বলে গেলাম, এই রকম ঘটনা বারবার ঘটানো যাবে না। ভারতীয় জনতা পার্টি আজ দুর্গমে ধর্ণা চলছে, আজকে দুর্গাপুরে আরেকটি জায়গায় মিছিল আছে, আজকে বর্ধমান ডিএমকে ডেপুটেশন আছে, প্রত্যেক জায়গায় সারা বাংলায় কোথায় না কোথাও কোনো প্রোগ্রাম চলছে। তাই আজকে যারা আমাদের মাইক্রোফোনের কথা শুনছেন, যখন বক্তব্য শুনছেন, যখন টিভির পর্দায় দেখছেন, তখন হাই হাই করছেন, ছি করছেন, যে অতি দুর্বল মানুষ, সে চোখের জলও ফেলাচ্ছেন।
কিন্তু আমি বলবো হাই হাই ছি করে এই সরকারকে নড়ানো যাবে না। আর এই মুখ্যমন্ত্রীর স্বভাবেরও পরিবর্তন একটুকু করা যাবে না। তাই যদি স্বভাবের পরিবর্তন করতে হয়, আমি বলে গেলাম এখানে ধর্ণা চালাতে হয় রাজনৈতিক গণতান্ত্রিক পদ্ধতিতে। আমরা সেই পদ্ধতির নিয়ম অনুযায়ী আমরা আন্দোলনে কর্মসূচি করছি, কিন্তু এখানে দিদির ঘুম ভাঙানো যাবে না।